বাংলাদেশের কিছু মানুষ এত খারাপ, এত নিকৃষ্ট, এত জঘন্য, মানে এদেরকে অপমান বা গালি দেওয়ার মতো কোনো ভাষা আমার স্টকে নাই, বুঝছেন? মানে মানুষ মরে আর এরা যায় উৎসুক জনতার মতো সেখানে সার্কাস দেখতে, আর নয় যায় সেখানে হচ্ছে গিয়ে ওই নিজের লাশের উপর দিয়ে রাজনীতি করতে। এটা বাংলাদেশের মানুষই পারে, একমাত্র বাংলাদেশই এমন একটা দেশ যে কান্ট্রিতে এগুলো সম্ভব। এখন আমরা তো ভাই মানে বাধ্য হয়ে গেছি, কী করবো বলেন, আমাদের তো যাওয়ার কোনো অপশন নাই। এখন বাংলাদেশে আমাদের সামনে মরার এত অপশন রেখে দিছে, এই জন্য এখন না মানে যে যারা সুইসাইড করার চিন্তা ভাবনা করতো এরাও এখন আর মনে হয় সুইসাইড করার চিন্তা ভাবনা করে না, কারণ বাংলাদেশই এমন এক কান্ট্রি যে আমাদের সামনে হাজারভাবে মরার জন্য বিভিন্ন রাস্তা রেখে দিছে। আপনি ঘর থেকে বেরোবেন, রাস্তায় যাবেন, সাধারণভাবে চলবেন, কোনো সমস্যা নাই, দেখবেন ছিনতাইকারী এসে আপনাকে ধরছে, চাঁদাবাজি এসে ধরছে, টাকা দেন, আর নয়তো আপনার জীবন নাই। আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন, দেখবেন স্কুলের উপর দিয়ে যুদ্ধ বিমান চলতেছে, যেগুলা মানে বাংলাদেশের আকাশে থাকার কথাই না, কোনো আধুনিক কান্ট্রির আকাশে এইসব যুদ্ধ বিমান চলার কথাই না। আমাদের তো শুধু উন্নয়নশীল রাষ্ট্র মুখে মুখে, আর এখনও সেই ভাঙানি মুড়ির টিন চলে আমাদের আকাশে, আর সেই সব পরে মানে কত শত বাচ্চা নিহত হয়, সেই লাশের উপরেও চলে রাজনীতি। মানে মরছে প্রায় 200-র মতো। রাতের 1টা বাজে আপনারা লাশ নিয়ে যাচ্ছেন, কেমনে নিয়ে যাচ্ছেন? 25টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইর করছি, আমরা নিজেরা বাইর করছি ভাই। আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারা গেছে অন দ্য স্পট? একটা ক্লাস নাই হয়ে গেছে, ওই ক্লাসের মধ্যে 40টা স্টুডেন্ট আছে ওখানে। আপনারা কেমনে বলতেছেন? দয়া করে এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে আপনারা খেলিয়েন না ভাই, আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, আপনারা এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে খেলিয়েন না ভাই। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যেটা সত্য সেটাই বলেন। বলে যে 20, মানে পিছনের একটা শূন্য লাগে এরা ভুলেই গেছে। মাইলস্টোনের মতো একটা কলেজে, যেখানে মানে মাইলস্টোন সম্পর্কে জানে না এমন কেউ নাই, এখনও ছুটি হয় না, বাচ্চাগুলো সবগুলো বের হয় নাই, সেখানে প্রত্যেকটা ক্লাসে মিনিমাম 70 থেকে 80 জন বাচ্চা থাকার কথা। একটা ক্লাস যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেখানে কীভাবে 20 জন বাচ্চা থাকে, এটাই তো আমার মানে মাথায় আসে না। আমার তো ভাই কমন সেন্স, আমি সাধারণ মানুষ, আমার কমন সেন্সে এই জিনিসটা আসে না। এই যে রিক্সাওয়ালা সিএনজিওয়ালাদের কিছু লোক সিম্প্যাথি দেখায় না, আমার খুব রাগ হয় এদের জন্য। মানে চিন্তা করেন, বাচ্চাগুলো যখন ওই অবস্থায় বের হচ্ছিল, এদেরকে জাস্ট সিএনজি রিক্সা বা অটোতে করে নিয়ে যাবে, সেটার জন্য নাকি তাদের 1000 টাকা গুনতে হয়েছে, জাস্ট 10 মিনিট, মানে 100 টাকার ভাড়াও না। যদি আমি ধরলাম যে 100 টাকা ভাড়া, 100 টাকার ভাড়াও না। তো মানুষ আসলে এত নিকৃষ্ট কিভাবে হয়? বাংলাদেশের মানুষ আসলে এত জঘন্য মানুষ, কি বলবো, মানে আমি এখন এই দেশে বসবাস করি, তো এখন মানে বলার কিছু পাই না আমি, বুঝছেন? মানে দিন শেষে চোখের সামনে সব দেখলে না মানে গাটা জ্বলে। আর কিছু হইলেই এরা কি পারে জানেন, এই যে তদন্ত কমিটি নামে একটা সার্কাস বসাইতে, আর পারে কিছু ক্ষতিপূরণ দিতে। আরে ভাই, তোমার ক্ষতিপূরণ কেউ চায় না, তুমি একটা বাচ্চাকে ফেরত দাও। আমার বাচ্চা একটা হাঁচি দিলেই আমার জানটা বের হয়ে যায়, সেখানে একটা মা যখন তার দ্বিখণ্ডিত বাচ্চাকে দেখে, তার মানে গলে যাওয়া বাচ্চাটাকে দেখে, তখন সে মাটার কী অবস্থা হয় সেটা ইম্যাজিন করার মতো না। মানে বিবেক আল্লাহ আপনাদের দেয় নাই, যদি দিত তাহলে আজকে এই পরিস্থিতিতে আমরা এসে দাঁড়াইতাম না, আমরা পুরো দেশবাসী এসে দাঁড়াইতাম না। আমাদের দেখেই গায়ে কাটা দিতেছে, তাইলে সেই মাগুলোর কী অবস্থা হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানে। তারপরে আপনারা কি সার্কাস করতেছেন আল্লাহ ভালো জানে। ইমার্জেন্সি সিচুয়েশন আপনাদের দল বল 14 গোষ্ঠী নিয়ে যাইতে হয়, কি হ্যাঁ আপনারা এই হাই হ্যালো করতে করতে যাইতে হয় বাচ্চাদের দেখার জন্য। কেন? আপনারা তো এমনি সময় সার্কাস করেনি, খুব ভালো কথা, সার্কাস করেন, তাতে কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু এই সার্কাসগুলো আপনারা কেন ইমার্জেন্সি সিচুয়েশনে দেখাইতে চান? কেন আপনারা যদি এত সিম্পাথি থাকতো আপনি একা যাইতে পারতেন না? আপনার দল বল 14 গোষ্ঠী হ্যান ত্যান নিয়ে আপনাকে কেন যাইতে হয়? মানে এদের বিবেক কবে হবে? এরা আবার ভোট, রাজনীতি, তারপরে সরকার, নির্বাচন, এগুলো নিয়ে পড়ে থাকে। ভাই, আমাদের কাউকে দরকার নেই, আমরা জাস্ট এমন কাউকে চাই না সাধারণ মানুষ হিসেবে, যে আমাদের সুন্দরভাবে জবাব দিবে, আমাদের প্রশ্নগুলোর উত্তর দিবে, আমাদেরকে যে ক্ষতিপূরণ হ্যান ত্যান তামাশা না করে আমাদেরকে একটা সুষ্ঠু বিচার দেখাবে। জুলাই 24 হোক আর জুলাই 25, বাঙালির ভাগ্য কোনোদিন বদলায়নি। বাঙালির ভাগ্য এসব অমানুষ কাপুরুষদের হাতে বন্দি। এরা আমাদেরকে জাস্ট খেলার পুতুল মনে করছে। বাঙালি আসলে আবেগের বেশি হয়, আমাদের আবেগ দিয়ে এরা মানে গাছের মাথায় উঠাই দিয়েছে, এখন নিচ থেকে মই নিয়ে নিচ্ছে, কেন বাঙালি নামবে কীভাবে সেটাই জানেন। অথচ বাঙালির সিচুয়েশন কিন্তু সেফ,
সবাই শুধু বাঙালিকে বাসি দেয়, আমাদের শাসক পাল্টায় কিন্তু আমাদের শাসন পাল্টায় না। আর এই দায়ভারটা সম্পূর্ণ স্বাধীনতার পর থেকে যারা এই বিমান বাহিনীর সঙ্গে জড়িত প্রত্যেককে নিতে হবে, প্রত্যেকটা নেতাকে নিতে হবে, প্রত্যেকটা মন্ত্রীকে নিতে হবে, বিমান বাহিনীর জড়িত থাকা প্রত্যেকটা সদস্যকে নিতে হবে। কারণ তারা তো জানতো, আমরা সাধারণ মানুষ হিসেবে হয়তো জানতে নাই পারি যে আসলে কোন বিমানটা কেমন বা কোন জায়গায় কী রকম দুর্নীতি হচ্ছে, এটা তো তারা জানতো। তারা এই এত বছরেও তারা কেন একটা শব্দ বলেন? এদের জন্য কোনো প্রকারের সিম্প্যাথি আসে না। এদেরকে এখন ধরে ধরে জিজ্ঞেস করার সময় আসছে যে উনি কি জানতো না যে কোন ধরনের বিমান আমাদের দেশের জন্য কেনা হচ্ছে, কোন ধরনের বিমান দিয়ে আমাদের দেশের পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর একটা বিমান যখন আকাশে ওড়ে নিশ্চয়ই তার আগে চেক হয়। অবশ্য বাংলাদেশের কোনো জিনিসই চেক হয় না। কেন? ধরেন বাংলাদেশের সিস্টেমটা এমন হয়ে গেছে যে একটা গাড়ি, ধরেন একটা বাস, আপনি এখান থেকে এখানে যাবেন, এই বাসটা দ্বিতীয়বার চেক না করেই দেখবেন মানে যার সঙ্গে সঙ্গে যাত্রী তুলতেছে। সেম কাজটা প্লেনে করে, ইয়াতে করে। এরপর যখন ওইটা ক্র্যাশ করে বা অ্যাক্সিডেন্ট করে, হাজার হাজার মানুষ মরে, এরপর এরা না আসে নাটক করতে, ভালো সাজতে, তদন্ত কমিটি বসাইতে। কিন্তু আসলে কিন্তু পিছনের মূল হোতা হচ্ছে এরাই। মানে এদের টাকার এত লোভ, মানে মানুষের জীবনের কোনো দাম নাই এদের কাছে। আমরা আসলে যে কোথায় যাব, কার কাছে গিয়ে যে বলবো যে আমাদের একটু নিরাপত্তা দরকার। বাংলাদেশ থেকে আসলে যারা চলে গেছে না, বাইরের কান্ট্রিতে থাকে বা অন্য কোথাও থাকে, তারা বলবো যে আপনারা বেঁচে গেছেন ভাই, বিশ্বাস করেন। আমাদের কাছে গভর্নমেন্ট এখন, মানে গভর্নমেন্ট কেন, ফুল বাংলাদেশের সিস্টেমটা এখন মরার জন্য এত অপশন রেখে দিয়েছে। এখন আমাদের আসলে মনে হয় যে আমরা চুজ করি যে কোনটা থেকে মরলে আমার কষ্ট কম হবে, তাহলে আমি ওই সিস্টেমে গিয়ে মরি। মানে এই অবস্থা দেখে মনে হচ্ছে যে সেকেন্ড, আমাদেরও তো ক্যাম্পাস আছে, আমরাও তো পড়াশোনা করি ভাই, সেকেন্ড প্ল্যানটা যে আমাদের মাথার উপর পড়বে না তার কি গ্যারান্টি? তো এত কষ্ট পেয়ে মরার চাইতে আমাদেরকে কিছু অপশন দেন, আমরা এখনই চুজ করি যে আমরা কীভাবে আসলে মরতে চাই, তাহলে আপনাদের জন্য মনে হয় সুবিধা হবে, তাই না? বাংলাদেশে আসলে বসবাসের যোগ্য না। আমাদেরকে জাস্ট এই সার্কাসগুলো না দেখায়, আমাদেরকে জাস্ট আর এই সার্কাসগুলো দেখায় না, আমরা আর লাশের ভিড় দেখতে পারতেছি না, আমরা এই বাচ্চাদের গলিত দেহগুলো দেখতে পারতেছি না। অ্যাজ এ সাধারণ মানুষ, অ্যাজ এ মাদার, জাস্ট এগুলো আর সহ্য করা যাচ্ছে না। এই লাশ নিয়ে প্রহসন করবেন না, লাশ নিয়ে রাজনীতি করবেন না, এই ক্ষতিপূরণের নাটক করবেন না, এই যে এই তদন্ত কমিটি বসায় যে মানে সুষ্ঠু বিচার হ্যান ত্যান এসব নাটক করবেন না। আমাদেরকে একটু জবাবদিহিতা দেন যে এগুলো কেন হয়েছে, এগুলো কেন হয়, এগুলোর সঙ্গে কারা জড়িত, আমরা এখন একটু সুষ্ঠুভাবে জানতে চাই। অ্যাজ এ বাংলাদেশের নাগরিক আমরা একটু জীবনের নিরাপত্তা চাই, আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই। আর যদি না হয় তাহলে যে বললাম যে আমাদেরকে এখনই অপশন দিয়ে দেন, তাহলে আমরা চুজ করি যে কোন অপশনে গিয়ে মরলে আমাদের আসলে একটু কষ্ট কম হবে। কারণ এইসব দেখে আসলে মানে নিজেকে ঠিক রাখা যায় না, আমরা আসলে ট্রমাটাইজড। আমরা একটু ভালোভাবে এদেশে বাঁচতে চাই, জাস্ট আর কিচ্ছু চাই না। আপনাদের এই দুর্নীতি যে কোন পর্যন্ত চলে গেছে ওপরওয়ালা জানে, এগুলো আপনারা খেয়ে মরেন, আল্লাহ আপনাদেরকে খেয়ে মরার তৌফিক দিক। আমাদের এখন আল্লাহর কাছে একটাই দোয়া যে আল্লাহ এদেরকে খেয়ে মরার তৌফিক দিও, এদের ছেলে মেয়েদেরকে খেয়ে মরার তৌফিক দিও। আমরা সাধারণ মানুষ ডাল ভাতেই সন্তুষ্ট। আপনাদের এই দুর্নীতি, মানুষ মারার টাকায় এই গোশ ভাত খাওয়ার চাইতে আমাদের কাছে আমাদের ডাল ভাতটা অনেক শান্তির।